জি, আজকে আমাদের দেওয়ানি কার্যবিধির ৮ম ক্লাস। ইতিপূর্বে আমাদের ৭ টি ক্লাস হয়েছে। আমাদের সিপিসি পড়া প্রায় শেষের দিকে। অল্প কিছু পড়া বাকি আছে। সেকশন এবং আপনার কিছু একটা মনে হয় আদেশ আছে 38। ইনশাআল্লাহ আমরা আজকে সেটা পড়ে ফেলব। তো 34 সুদ বা ইন্টারেস্ট। এমসিকিউ পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে। অর্থের মামলার ক্ষেত্রে আদালত সুদ দেওয়ার নির্দেশ দিবে, সুদ প্রদানের নির্দেশ দিবে। স্যার তাহলে পেজ সুদ কত নাম্বারটা টাকা? স্যার পেজ নাম্বার 44। স্যার সুদ 44 পেজ নাম্বার আমার এখানে। সুদ বা ইন্টারেস্ট সম্পর্কিত বিধান আমাদের দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? ৩৪ ধারায় আছে। সুদ বা ইন্টারেস্ট এর বিষয়ে আদালত কোন মামলার ক্ষেত্রে বলতে পারেন? টাকার মামলার ক্ষেত্রে বলতে পারেন। কখন বলতে পারেন? মামলা দায়েরের আগের কোনো সময়ের জন্য আসল টাকার উপর মামলার তারিখ থেকে ডিক্রির তারিখ পর্যন্ত যে সময়টা আছে সেই সময়ের উপর বা ডিক্রির তারিখ থেকে টাকা পরিশোধের যে সময় আছে সেই সময় পর্যন্ত আদালত হচ্ছে সুদ প্রদানের কি করতে পারেন? সুদ বা ইন্টারেস্ট প্রদানের নির্দেশ দিতে পারেন। এমসিকিউ পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে যে ইন্টারেস্ট বা সুদ সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? 34 ধারায়। আচ্ছা, মোকদ্দমার খরচের উপর কত পার্সেন্ট সুদ দিতে হয়? এটা আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য অনেক ইম্পোর্টেন্ট। কয়েকবার করে আসছে। মোকদ্দমার খরচের উপর 6% সুদ দিতে হয়। সবাই জানেন বিষয়টা। কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। লাল কালিতে দাগে রাখবেন। তো মামলার খরচের উপর, মোকদ্দমার খরচের উপর কত পার্সেন্ট সুদ দিতে হবে? 6% সুদ দিতে হবে। আজকের ক্লাস যারা মিস করতেছেন খুঁটিনাটি বিষয়। এখান থেকে এমসিকিউ পরীক্ষায় কনফার্ম কোশ্চেন কমন পড়বে। এটা মিলাইতে পারতেছি না। আচ্ছা, পৃষ্ঠা না মিলান, আপনারা হচ্ছে বের করেন। সমস্যা কি? সুদ কোথায় আছে? 34 ধারায় আছে। 34 ধারা বের করেন। রেজ জুডিকাটা, রেজ সাবজুডিস আপনাদের যেখানে আছে, তারপরেই হচ্ছে সুদ আছে। বয়স 45 ধরে কাজ নাম্বার পেজ করবে। স্যার। জি। আচ্ছা, 35 এর কতে বলা আছে? দেওয়ানি মিথ্যা মামলা দায়ের করলে কি হবে? এই সেকশনটা কিন্তু সংশোধন হয়েছে। 2025 সালে সংশোধন হয়েছে। তাহলে মিথ্যা মামলা করলে আগে আপনার হচ্ছে কত টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হতো? দেওয়ানি যদি কেউ মিথ্যা মামলা করে তাহলে আদালত হচ্ছে আ 50,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিত। আর এখন যদি কেউ মিথ্যা মামলা করে, দুঃখিত, আগে ছিল 20,000 টাকা। দেওয়ানি মিথ্যা মামলা করলে আগে কি ছিল? আগে ছিল 20,000 টাকা। আর এখন সেটা কত করা হয়েছে? এখন সেটা 50,000 টাকা করা হয়েছে। তাহলে দেওয়ানি মিথ্যা মামলা দায়ের করলে আদালত সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেন? এমসিকিউ পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। অপশনে দেয়া থাকবে 20,000, অপশনে দেয়া থাকবে 50,000। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 50,000 টাকা। 35 এর খ, অন্তর্বর্তী বিষয়গুলো সম্পর্কে আনীত দরখাস্ত বিলম্বে, মানে দরখাস্ত যে সময় দেয়ার কথা ছিল সেই সময়ে যদি আপনি দরখাস্ত না দেন, তাহলে একটা কি করবেন? একটা খরচা দেওয়ার নির্দেশ দিবেন। তাহলে এখানে ২ টা, 35 এর খতে ২ টা পার্ট। ১ম পার্টে বলা আছে যে সকল দরখাস্ত লিখিত আপত্তি আদালত আপনাকে একটা সময় দিয়েছে। সেই সময়ের মধ্যে যদি আপনি দরখাস্ত বা লিখিত আপত্তি দাখিল না করেন, তাহলে আদালত আপনাকে ৳২,০০০ খরচ প্রদানের নির্দেশ দিতে পারেন দেওয়ানি মামলার ক্ষেত্রে। তাহলে ৩৫ এর খতে বলা আছে যে আদালত আপনাকে সময় দিয়েছে দরখাস্ত দেওয়ার জন্য। আপনি সেই সময়ের মধ্যে যদি দরখাস্ত না দেন, তাহলে আদালত আপনাকে ৳২,০০০ ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। আর দ্বিতীয়ত বলা আছে যে আপনার যেই দরখাস্তটা আপনি লিখিত জবাব দাখিলের পূর্বেই করতে পারতেন, কিন্তু আপনি করেননি। যে দরখাস্তটা লিখিত জবাব দাখিলের পূর্বেই আপনি করতে পারতেন, আপনি করেননি, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আদালত ৳৩,০০০ খরচ প্রদানের কি করতে পারেন? ৳৩,০০০ খরচ প্রদানের নির্দেশ দিতে পারেন। এই খরচগুলো কাকে দেওয়া হবে? এই খরচগুলো দেওয়া হবে হচ্ছে অপর পক্ষকে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। 34, 35, 35A, 35B, আ আপনার হচ্ছে সুদ, আ 6%, ৳50,000, ৳2,000, ৳3,000 খুবই ইম্পোর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য। 63 পেজে চলে যাবেন আমার এখান থেকে। রায়ের পূর্বে গ্রেপ্তার, রায়ের পূর্বে ক্রোক। ৩৮ আদেশ। আচ্ছা, রায় হওয়ার পূর্বে কেন গ্রেপ্তার করতে যাবে? রায় হওয়ার পূর্বে কেন ক্রোক করবে? তার মানে
আমরা যদি সেকশন বা আদেশ না পড়ে আমরা যদি ট্রু সেন্সে বোঝার চেষ্টা করি আমাদের যে রায় এখনো হয়নি মামলায়, তারপরেও আদালত কি করবেন? রায়ের পূর্বে গ্রেপ্তারের আদেশ দিবেন। ৩৮ আদেশ বের করেন সবাই। আমার এখানে পেজ নাম্বার দেখাচ্ছে 63। রায়ের পূর্বে গ্রেপ্তার, রায়ের পূর্বে ক্রুক। তাহলে রায় হওয়ার পূর্বে কেন গ্রেপ্তার হবে? রায় হওয়ার পূর্বে কেন ক্রুক হবে? কারণ কি? একেবারেই ট্রু সেন্সে যদি বলি, ধরেন আপনি একটা মামলা করছেন। কিসের মামলা? অর্থের মামলা। কার বিরুদ্ধে করেছেন? রহিমের বিরুদ্ধে করেছেন। এখন রহিম তার বিরুদ্ধে অর্থের ডিক্রি জারি হবে। এজন্য রহিম বিদেশে পলায়ে যাচ্ছে। তাহলে এই টাকা আর আপনি পাবেন? আপনি তো আর পাবেন না। আর রহিমের বাংলাদেশে কোনো সম্পত্তিও নাই বা একটা সম্পত্তি আছে, সে এটা বিক্রি করে ফেলতেছে এবং বিক্রি করে সে বিদেশ চলে যাবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করতে পারবেন? আপনি হচ্ছে রায়ের পূর্বে গ্রেপ্তার করার জন্য আবেদন করতে পারবেন। আর যদি স্থাবর সম্পত্তি হয়, ধরেন আপনি একজনের বিরুদ্ধে জায়গা সম্পত্তির মামলা করেছেন। সেই মামলায় আপনি রায় পাবেন, আপনি ডিক্রি পাবেন। সেটা অপরপক্ষ বুঝে গেছে ভালো করে। এখন সে ওই জমি অন্য জায়গায় হস্তান্তর করার চেষ্টা করতেছে, বিক্রি করার চেষ্টা করতেছে। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? রায়ের পূর্বে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ক্রোকের আবেদন করতে পারবেন। তাহলে রায়ের পূর্বে গ্রেপ্তার, রায়ের পূর্বে ক্রোক। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে। আ রায়ের পূর্বে গ্রেপ্তার এবং রায়ের পূর্বে ক্রোক সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির ৩৮ আদেশে আছে। তাহলে রায়ের পূর্বে গ্রেপ্তার, রায়ের পূর্বে ক্রোক সম্পর্কিত বিধান কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির ৩৮ আদেশে আছে। তাহলে ৩৮ আদেশের ১ বিধিতে বলা আছে যে ক্ষেত্রে বিবাদীকে হাজির হওয়ার জন্য জামানত তলব করা যেতে পারে। তার মানে যদি বিবাদী, আপনি হলেন বাদী। একদম ইমাজিন করবেন। আপনি মামলার বাদী। কিসের মামলা? অর্থের মামলা। আপনি রহিমের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা পাবেন এই মর্মে মানি সুট করেছেন। অর্থের মামলা করেছেন। এখন সেই অর্থের মামলায় বিবাদী কি করতেছে? আপনাকে বিলম্বিত করার জন্য, বাদীকে বিলম্বিত করার জন্য আদালতের যে লোকাল জুরিসডিকশন আছে বা স্থানীয় এখতিয়ার আছে, সে এখতিয়ার আপনার হচ্ছে ত্যাগ করার চেষ্টা করতেছে। সে অন্য কোথাও চলে যাচ্ছে বা সে আত্মগোপন করার চেষ্টা করতেছে অথবা তার সম্পত্তি সম্পূর্ণ বা আংশিক আদালতের সীমানা থেকে অপসারণ করতেছে। অর্থের মামলা ঠিক আছে, এখন তার একটা জমি আছে। সেই জমিটা সে অন্য কোথাও বিক্রি করার দেওয়ার জন্য চেষ্টা করতেছে। অথবা দেখেন এখানে বিবাদী যার বিরুদ্ধে যার কাছে আপনি টাকা পাবেন সে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কিসের আবেদন করতে পারবেন? রায়ের পূর্বে আপনি হচ্ছে গ্রেপ্তারের আবেদন করতে পারেন। আবেদন করার পর আদালত তাকে কি করবেন? আদালত তাকে হাজির হওয়ার জন্য এবং কেন জামানত দেয়া হবে না তার কারণ দর্শানোর নোটিশ দিবেন। অথবা কি করতে পারেন? তাকে গ্রেপ্তার করার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু জারি করতে পারেন। সিভিল কোর্ট। কিন্তু সে টাকা পয়সা মেরে দিয়ে অন্য জায়গায় চলে যাবে। আপনি তার বিরুদ্ধে কি করতে পারবেন? হুম, গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করতে পারবেন। আবেদন করলে আদালত কিন্তু সেই গ্রেপ্তারি পরোয়ানা কি করতে পারেন? মঞ্জুর করতে পারেন। এখন মুক্তি কখন দেয়া হবে? যদি সে কি করে? যদি সে টাকা পয়সা যে জামানত দেওয়ার কথা বলছে, হ্যাঁ, সেই জামানত যদি দিয়ে দেয় তাহলে তাকে কিন্তু আর গ্রেপ্তার করা যাবে না। এবং যেই সম্পত্তিটা সে জামানত হিসাবে দিবে, যে টাকাটা সে জমা দিবে, এটা কিন্তু আদালতে মামলার রায় হওয়ার পূর্ব পর্যন্ত কি থাকবে? টাকাটা আদালতে জমা থাকবে। আচ্ছা, তারপরে এখান থেকে হলো ৩৮ আদেশের ৪ বিধি। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসবে। লাল কালি দিয়ে দাগ দিবেন। আমি যেভাবে দাগ দিচ্ছি ঠিক এইভাবে আপনারা লাল কালি দিয়ে দাগায়, দাগায় পড়বেন। এত মোটা না কিন্তু আরো চিকনটা ইউজ করবেন। ৪ বিধিতে বলা আছে আপনার আ রায়ের পূর্বে যে গ্রেপ্তার এটা গ্রেপ্তার করে কতদিন আটক রাখা যাবে? কত টাকার ডিক্রি হলে? এখানে দেখেন ৳৫০ র বেশি যদি হয় তাহলে হচ্ছে আপনাকে ৬ মাস আটক রাখা যাবে। আর ৳৫০ পর্যন্ত যদি হয় তাহলে কি করা যাবে? ৬ সপ্তাহ পর্যন্ত আটক রাখা যাবে। তাহলে ৳৫০ র বেশি হলে কি হবে? ৳৫০ র বেশি হলে হবে ৬ মাস। ডিক্রির টাকার পরিমাণ যদি আপনার ৳৫০ র বেশি হয় তাহলে কতদিন আটক রাখা যাবে? ৬ মাস। আর ৳৫০ পর্যন্ত হলে ৬ সপ্তাহ পর্যন্ত আটক রাখা যাবে। এটা আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। এখন আসি রায়ের পূর্বে ক্রোক, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। আমরা যে রায়ের পূর্বে গ্রেপ্তার করলাম এটা হলো কোন সম্পত্তির ক্ষেত্রে? এটা হলো আপনার অর্থের মামলার ক্ষেত্রে। আর রায়ের পূর্বে যে ক্রোক সেটা কোন সম্পত্তির ক্ষেত্রে? সেটা হলো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। এখন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনার ৫ বিধিতে বলা আছে যদি এরকম পরিস্থিতি তৈরি হয়
আপনি বাদী হয়ে মামলা করেছেন। এখন বিবাদী কি করতেছে? তার বিরুদ্ধে ডিক্রি হবে এমন জেনে সে তার সম্পত্তির সমস্ত বা আংশিক হস্তান্তর করার চেষ্টা করতেছে। বা তার সম্পত্তির সমস্ত বা আংশিক স্থানান্তর করার চেষ্টা করতেছে। তাহলে এই ক্ষেত্রে আদালত বিবাদীকে কি বলবেন? বিবাদীকে বলবেন, বাদী বিবাদীকে, যে ব্যক্তি মামলা করে তাকে বলা হয় বাদী, আর যার বিরুদ্ধে মামলা করা হয় তাকে বলা হয় বিবাদী। তাহলে বিবাদীকে আদালত নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত পরিমাণ টাকা জামানত হিসাবে দাখিল করার জন্য বলবেন। এবং উক্ত আ সম্পত্তি বা তার যেটা জামানত হিসেবে দাখিল করার জন্য বললেন, সেটা যদি সে জমা দেয় তাহলে কিন্তু তার সম্পত্তি ক্রোক করা যাবে না। এখন আদালত তাকে জামানত দিতে বলল, আদালত বিবাদীকে কারণ দর্শানোর কথা বলল। ৩৮ আদেশের ৬ বিধিতে বলা আছে, বিবাদী যদি কারণ না দর্শায়, বিবাদী যদি জামানত না দেয়, তাহলে সেই সম্পত্তিটা কি করা হবে? সেই সম্পত্তিটা ক্রোক করা হবে। তাহলে বাদী আবেদন করলেন, আপনি আবেদন করলেন রায়ের পূর্বে ক্রোক করার জন্য। আদালতে গিয়ে আপনি সাবমিশন রাখলেন, বিবাদী কি করতেছে? সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করতেছে। তাহলে সেই ক্ষেত্রে আদালত কিন্তু সরাসরি ক্রোকের আদেশ না দিয়ে আদালত হচ্ছে বিবাদীকে কি করবেন? কারণ দর্শানোর কথা বলবেন। বিবাদীকে বলবেন জামানত দেয়ার জন্য। এখন বিবাদী যদি কারণ দর্শায়, বিবাদী যদি জামানত দিয়ে দেয়, তাহলে তো সেই ক্ষেত্রে ক্রোক করা যাবে না। আর যদি সে বিবাদী জামানত দিতে ব্যর্থ হয়, কারণ দর্শাতে ব্যর্থ হয়, তাহলে আদালত ডিক্রিটি মিটানোর জন্য সম্পত্তির যে পরিমাণ অংশ প্রয়োজন, সেই পরিমাণ অংশ ক্রোক করার কি করতে পারেন? ক্রোক করার নির্দেশ দিতে পারেন। এখন আসি ক্রোক প্রত্যাহার ৩৮ আদেশের ৬ বিধির খ। বিবাদী যদি কারণ দর্শায়, বিবাদী যদি জামানত দেয়, আর সম্পত্তি যদি পূর্বেই ক্রোক করা হয়ে থাকে, তাহলে আদালত ওই ক্রোকের আদেশ প্রত্যাহার করার জন্য কিংবা উপযুক্ত মনে করে অন্য কোনো আদেশ কি করতে পারেন? দিতে পারেন। তাহলে ক্রোক কখন প্রত্যাহার হবে? যদি বিবাদী জামানত দিয়ে দেয়, বিবাদী যদি জামানত দেয় আর সম্পত্তি যদি ক্রোক আদেশ হয়ে থাকে, তাহলে সেই ক্রোক আদেশ কি হবে? প্রত্যাহার হবে। তারপরে ৩৮ আদেশ থেকে ১২ বিধি পড়বেন, যেই বিধিগুলোর কথা বলেছি দাগ দিয়ে রাখবেন যে কৃষি দ্রব্য রায়ের পূর্বে কি নয়? কৃষি দ্রব্য রায়ের পূর্বে ক্রয়যোগ্য নয়। তাহলে এই আদেশের কোনো বিধানই বাদীকে কৃষকের দখলে থাকা কোনো কৃষি দ্রব্য ক্রোকের জন্য আবেদনের কোনো ক্ষমতা দিবেন না। তাহলে রায়ের পূর্বে কোন সম্পত্তি ক্রোক করা যাবে না? এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, রায়ের পূর্বে কৃষি দ্রব্য ক্রয়যোগ্য নয়। কত আদেশের কত বিধিতে আছে? এমসিকিউ পরীক্ষায় ২ বার বা ৩ বার আসছে এখান থেকে কোশ্চেন যে রায়ের পূর্বে কোন সম্পত্তি ক্রয়যোগ্য নয়? উত্তর হবে কৃষি দ্রব্য। রায়ের পূর্বে কৃষি দ্রব্য ক্রয়যোগ্য নয়। কত আদেশের কত বিধিতে বলা আছে? ৩৮ আদেশের ১২ বিধিতে বলা আছে। ৩৯ আদেশ আমরা পড়েছি। আমরা চলে যাব হচ্ছে 72 পেজ নাম্বার 72 এক ধারায় চলে যাব। সংক্ষিপ্ত শিরোনাম দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 সংক্ষিপ্ত শিরোনাম প্রারম্ভ কার্যকারিতা। তাহলে এই দেওয়ানি কার্যবিধি আমরা পড়তেছি। এই দেওয়ানি কার্যবিধি কত সালের আইন? এই দেওয়ানি কার্যবিধি হলো ১৯০৮ সালের আইন। এই দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের আইন। সেটা কার্যকর হয় কবে থেকে? কার্যকর হয় হচ্ছে ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে। এমসিকিউ পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। দাগ দিয়ে রাখেন যে দেওয়ানি কার্যবিধি কার্যকর হয় হচ্ছে ১৯০৯ সালের ১লা জানুয়ারিতে। কোথায় আছে? সেই এক ধারায় আছে। ২ ধারায় অনেকগুলো ডেফিনেশন আছে। দাগ দিবেন আমার সাথে। এমসিকিউ পরীক্ষায় আসবে যে ডিক্রির সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? ডিক্রির সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির ২ এর ২ ধারায় আছে। আপনাদের আরেকটা সাবজেক্ট আছে তামাদি আইন ১৯০৮ সালের আইন। তামাদি আইনও কার্যকর হয় হচ্ছে ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে। ওকে? ডিক্রির সংজ্ঞা কত ধারায় আছে দেওয়ানি কার্যবিধির? ২ এর ২ ধারায়। তাহলে ডিক্রি কাকে বলে? আদালত কর্তৃক ডিক্রি বলতে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এমন বক্তব্যকে বোঝায় যা মোকদ্দমার বিতর্কিত বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার কি করে? চূড়ান্তভাবে নির্ধারণ করে। তাহলে যেই বিষয়টা দিয়ে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয় তাকে বলা হয় কি? ডিক্রি। ডিক্রি প্রাথমিকও হতে পারে, চূড়ান্তও হতে পারে। তাহলে ডিক্রি কাকে বলে? ডিক্রি হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত
যার দ্বারা মোকদ্দমার পক্ষসমূহের অধিকারকে কি করা যায়? চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়। 2-3 কি আছে? ডিক্রিদার। তাহলে ডিক্রিদারকে যার পক্ষে ডিক্রি প্রদান করা হয়েছে তাকে বলা হয় ডিক্রিদার। যার পক্ষে ডিক্রি প্রদান করা হয়েছে তাকে বলা হয় কি? ডিক্রিদার অর্থাৎ জাজমেন্ট হোল্ডার। আর যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে তাকে বলা হয় কি? তাকে বলা হয় দায়িক। তাহলে দায়িকের সংজ্ঞা কত দ্বারায় আছে? দায়িকের সংজ্ঞা আছে 2-10 দ্বারায়। তাহলে যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে তাকে বলা হয় দায়িক। আর যার পক্ষে ডিক্রি দেওয়া হয়েছে 2-3 দ্বারায় বলা আছে তাকে বলা হয় ডিক্রিদার। তারপর পড়বেন হচ্ছে সরকারি উকিল 2-7। সরকারি উকিল বলতে কাকে বোঝানো হয়েছে? যেহেতু দেওয়ানি মামলা। আপনারা হয়তোবা অনেকেই জানেন না, ভাবেন যে সরকারি উকিল মানে পিপি। সরকারি উকিল কিন্তু জিপিও হতে পারে। তাহলে পিপি মানে হলো কি? পাবলিক প্রসিকিউটর। তাহলে পাবলিক প্রসিকিউটর ক্রিমিনাল মামলায় রাষ্ট্রপক্ষে যিনি মামলা পরিচালনা করেন তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর। আর সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে যিনি মামলা পরিচালনা করেন তাকে বলা হয় কি? তাকে বলা হয় জিপি বা গভর্নমেন্ট প্রিটার। তাহলে সরকারি উকিল বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? হুম, জিপি কে বোঝানো হয়েছে অর্থাৎ গভর্নমেন্ট লিডারকে বোঝানো হয়েছে। জাজ বা বিচারক এর সংজ্ঞা কত ধারায় আছে? 2-8 ধারায় আছে। জাজ বা বিচারক বলতে কাকে বোঝায়? দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসারকে বোঝায়। 2-9 রায় বা জাজমেন্টের সংজ্ঞা কত ধারায় আছে? 2-9 ধারায় আছে। বৈধ প্রতিনিধি বা লিগাল রিপ্রেজেন্টেটিভের সংজ্ঞা কত ধারায় আছে? বৈধ প্রতিনিধি বা লিগাল রিপ্রেজেন্টেটিভ আছে হচ্ছে 2-11 ধারায়। অন্তর্বর্তীকালীন মুনাফা বা মিন প্রফিট এর সংজ্ঞা কত ধারায় আছে? 2-12 ধারায়। মিন প্রফিট মানে কি? যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি জোর করে দখল করে অর্থাৎ জবরদখলকারী, তাহলে জবরদখলকারী ব্যক্তি কর্তৃক সম্পত্তি হতে সাধারণ বুদ্ধিমত্তায় জবরদখলকারী ব্যক্তি কর্তৃক সম্পত্তি হতে সাধারণ বুদ্ধিমত্তায় যেই মুনাফা লাভ করে সুদসহ সেই মুনাফাকে বলা হয় কি? মিন প্রফিট। মিন প্রফিট এর সংজ্ঞা আছে 2-12 ধারায়। আমরা সবাই উকিল হতে চাই, তাই না? তাহলে উকিলের সংজ্ঞা কত ধারায় আছে? উকিলের সংজ্ঞা আছে দেওয়ানি কার্যবিধির 2-15 ধারায়। উকিল বা হচ্ছে কুশলী। তাহলে যে ব্যক্তি অপরের পক্ষে আদালতে উপস্থিত হয়ে যুক্তিতর্ক পেশ করে তাকে বলা হয় উকিল। তাহলে উকিল নিয়োগের কথা বলা আছে কোথায়? দেওয়ানি কার্যবিধির 3 আদেশের 4 বিধিতে বলা আছে উকিল নিয়োগ। কত আদেশের কত বিধি? 3 আদেশের 4 বিধি। 6 ধারায় চলে যাব পিকুনিয়ারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার। তাহলে অন্যত্র সুষ্ঠু বিধান না থাকলে এই দেওয়ানি কার্যবিধি কোনো আদালতকে তার যেই সাধারণ এখতিয়ার আছে, আর্থিক এখতিয়ার আছে, সেই আর্থিক সীমানার অধিক মূল্যের মোকদ্দমার বিষয়বস্তুর মোকদ্দমার বিচার করার এখতিয়ার প্রদান করবে না। তার মানে কি? আ এই দেওয়ানি কার্যবিধি, দেওয়ানি যেই আদালতগুলো আছে তার মধ্যে সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার হলো ১ থেকে ১৫ লাখ। সিনিয়র সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার হলো ১৫,০০,০০০ টাকা থেকে ২৫ লাখ। যুগ্ম জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার হলো কি? অসীম। তাহলে এই ক্ষেত্রে সুস্পষ্ট বিধান না থাকলে আদালত কিন্তু সহকারী জজকে বলবে না। এই দেওয়ানি কার্যবিধি সহকারী জজকে বলবে না যে আপনি ২০ লক্ষ টাকার মূল্যমানের মোকদ্দমার বিচার করেন। আপনি ২৫ লক্ষ টাকা মূল্যমানের মোকদ্দমার বিচার করেন। এরকম ক্ষমতা এই দেওয়ানি কার্যবিধি কাউকে দিবে না। তাহলে পিকুনিয়ারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার সম্পর্কে বলা আছে হচ্ছে ৬ ধারায়। তারপরে চলে যাবেন হচ্ছে ৯ ধারা ভেরি ইম্পোর্টেন্ট। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কাকে বোঝানো হয়? যেখানে সম্পত্তি আমাদের সময় এসেছিল এমসিকিউ পরীক্ষায় কিংবা পদের অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়। তাহলে যেখানে সম্পত্তি বা পদের অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয় তাকেই বলা হয় কি? দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। তাহলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কাকে বোঝানো হয়েছে? যেখানে সম্পত্তি কিংবা পদের অধিকার নিয়ে কি হয়? সম্পত্তি কিংবা পদের অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়। তাহলে যেই সকল মোকদ্দমায় সম্পত্তি কিংবা পদের অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয় তাকেই বলা হয় কি? দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। আগে ৯ ধারায় বলা আছে নিষেধ না থাকলে আদালত কি করবেন? সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করবেন। তাহলে আপনার এইখানে দেওয়ানি মামলা বলতে কাকে বোঝানো হয়েছে? যেখানে সম্পত্তি নিয়ে মামলা হয় সেটা আপনার দেওয়ানি মামলা, যেখানে পদের অধিকার নিয়ে মামলা হয় সেটাও দেওয়ানি মামলা। এখানে আরেকটা বিষয় মেনশন করা আছে ধর্মীয় কার্য, ধর্মীয় উৎসব। যেহেতু এই বিষয়গুলো অধিকার সংক্রান্ত, তাই এগুলো নিয়ে আপনার দেওয়ানি মামলাও করা যাবে। যেমন আপনার হচ্ছে মন্দিরে পূজা করার অধিকার, মসজিদে নামাজ পড়ার অধিকার, লাশ পোড়ানোর অধিকার, কবর দেওয়ার অধিকার। এগুলো নিয়ে আপনি দেওয়ানি মামলা করতে পারবেন। যেহেতু সিভিল রিলেটেড ইস্যু।
বাট এগুলো নিয়ে আপনি চাইলে হাইকোর্টে কি করতে পারবেন? হাইকোর্টে রিটও দায়ের করতে পারবেন। ১৬ ধারা। ১৬ ধারায় কি বলা আছে? মামলা কোথায় হবে? মামলা হবে সম্পত্তি যেইখানে মামলা হবে কি? সম্পত্তি যেইখানে মামলা হবে সেইখানে। তাহলে সম্পত্তি যেখানে মামলা কোথায় হবে? মামলা হবে সেখানে। তাহলে খাজনা মুনাফা সহ স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার স্থাবর সম্পত্তির মামলা কোথায় হবে? স্থাবর সম্পত্তির যেখানে অবস্থিত সেইখানে কি হবে? সেইখানে মামলা হবে। ১৭ ধারায় বলা আছে স্থাবর সম্পত্তি যদি কিছু অংশ এক থানার অধীন আর কিছু অংশ অন্য থানার অধীন, তাহলে সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ স্থাবর সম্পত্তি যদি বিভিন্ন আদালতের এখতিয়ারে থাকে, তাহলে ওই আদালতের যে কোনো একটি আদালতে কি করবেন? যে কোনো একটিতে মামলা দায়ের করলেই কি হবে? কি হবে? চলবে। তাহলে স্থাবর সম্পত্তি সম্পর্কে মোকদ্দমা আ আপনার হচ্ছে কি যে বিভিন্ন আদালতের এখতিয়ারে যদি থাকে তাহলে ওই সকল আদালতের যে কোনো একটি আদালতেই মামলা দায়ের করলেই চলবে। আ তারপরে হচ্ছে ১৮ ধারায় বলা আছে এখতিয়ার বিষয়ে একাধিক আদালতের এখতিয়ার বিষয়ে যদি সন্দেহ হয়, সন্দেহ হলে সেই ক্ষেত্রে যেকোনো একটা আদালতেই কি করা যাবে? দায়ের করা যাবে। ১৯ ধারা ইম্পোর্টেন্ট। ১৯ ধারায় বলা আছে মানুষ এবং অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা। অর্থাৎ ১৬, ১৭, ১৮ এই ৩ টা সেকশনে বলা আছে। ১৬ ধারায় বলা আছে সম্পত্তি যেইখানে মামলা সেইখানে। ১৭ ধারায় বলা আছে এখতিয়ারে ঝামেলা হলে যেকোনো আদালতে করা যাবে। ১৮ ধারায় বলা আছে যে একাধিক আদালতের এখতিয়ার নিয়ে সন্দেহ হলে যেকোনো আদালতে করা যাবে। ১৯ ধারায় বলা আছে মানুষ এবং অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা। তাহলে আপনার চট্টগ্রামে আপনার হচ্ছে মানহানিকর বিষয় প্রকাশ করা হলো। আর ওই ব্যক্তি কোথায় বসবাস করেন? ঢাকাতে বসবাস করেন। তাহলে ব্যক্তি এবং অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা। যে আদালতের এখতিয়ারাধীন এলাকায় ক্ষতি সাধন করা হয়েছে সেখানে মামলা করা যাবে। বা যে আদালতের এখতিয়ারাধীন এলাকায় বিবাদী লাভজনক কাজ করে বসবাস করে সেইখানেও মামলা দায়ের করা যাবে। তাহলে একজন ব্যক্তি মানহানিকর কথা বলল কোথায়? চট্টগ্রামে। কিন্তু উনি বসবাস করেন কোথায়? বসবাস করেন ঢাকায়। অথবা মানহানিকর বক্তব্য প্রকাশ করলেন ঢাকায়। বসবাস করেন কোথায়? বসবাস করেন চট্টগ্রামে। তাহলে মামলা কোথায় করা যাবে? মামলা ঢাকায়ও করা যাবে, মামলা চট্টগ্রামেও করা যাবে। অর্থাৎ ২ টি আদালতের যেকোনো একটি আদালতে কি করা যাবে? মামলা দায়ের করা যাবে। এগুলো আপনারা ১ বার ২ বার রিডিং করলেই পারবেন। খুব বেশি কঠিন না। এখতিয়ারের বিষয়ে আপত্তি কখন দিতে হবে? আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করতে চাইলে ১ম যে আদালতে মামলা দায়ের করা হয়েছে, সেই আদালতে ইস্যু গঠনের পূর্বে আপনাকে কি করতে হবে? ইস্যু গঠনের পূর্বে আপত্তি উত্থাপন করতে হবে। ২৪ ধারা মামলা স্থানান্তর এবং প্রত্যাহার করার ক্ষমতা। তাহলে মামলার কোনো পক্ষের আবেদনক্রমে অপর পক্ষকে শুনানির সুযোগ দিয়ে, নোটিশ দিয়ে শুনানির সুযোগ না দিয়ে আদালত অন্মোষণেও কি করতে পারেন? মামলা স্থানান্তর বা প্রত্যাহার করতে পারেন। তাহলে মামলা স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষমতা কার হাতে? মামলা স্থানান্তর বা প্রত্যাহার করার ক্ষমতা আছে হচ্ছে জেলা জজের। মামলা স্থানান্তর এবং প্রত্যাহারের ক্ষমতা কার আছে? মামলা স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষমতা আছে হচ্ছে জেলা জজের ক্ষমতা আছে। রেস্টিটিউশন বা প্রত্যর্পণ। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে দেওয়ানি কার্যবিধির কত ধারায় রেস্টিটিউশন বা প্রত্যর্পণ আছে? ১৪৪ ধারায় রেস্টিটিউশন বা প্রত্যর্পণ কি? এক কথায় মনে রাখবো যে অবস্থায় ছিল সে অবস্থায় ফেরত আসা। যেমন আপনি বাদী হয়ে রহিমের বিরুদ্ধে একটা মামলা করেছেন। সেই মামলায় জমি ছিল রহিমের দখলে। একদম ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি। আপনি হলেন বাদী। আপনার নাম মিস্টার এক্স। কার বিরুদ্ধে মামলা করেছেন? রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কিসের জন্য? ১০% জমির জন্য। ১০% জমি কার দখলে আছে? রহিমের দখলে আছে। দখল কার আছে? রহিমের। এখন আপনি বাদী মিস্টার এক্স বাদী হয়ে মামলা করে সেই ১০% জমি রহিমের কাছ থেকে আপনি কি করেছেন? রিকভারি করেছেন। মানে পুনরুদ্ধার করেছেন। নিম্ন আদালত থেকে আপনি রায় পেয়েছেন, ডিক্রি পেয়েছেন। সেই রায় ডিক্রি অনুযায়ী আপনি সেই জমিটা কি করেছেন? পুনরুদ্ধার করেছেন। এখন পরবর্তীতে আপনি পুনরুদ্ধার করার পর রহিম কি করল?
রহিম গিয়ে উচ্চ আদালতে আপিল করল। এখন আপিল করার পর আপিল আদালত কি করলেন? আপিল আদালত হচ্ছে রহিমের পক্ষে কি করলেন? রহিমের পক্ষে রায় দিলেন, ডিক্রি দিলেন। তাহলে এই ক্ষেত্রে কি হলো? প্রথমে জমি ছিল রহিমের দখলে, রহিমের কাছ থেকে আপনি মামলা করেছেন, আপনার দখলে চলে গেল। এখন আবার রহিম যখন আপিল করলো, আপিল আদালত আবার রহিমের পক্ষে রায় দিল। অর্থাৎ আবার রহিমের দখলে চলে গেল। অর্থাৎ মোদ্দা কথা কি? যে অবস্থায় ছিল সে অবস্থায়ই হলো ফেরত গেল। এই বিষয়টাকে বলা হয় কি? রেস্টিটিউশন বা প্রত্যর্পণ। এখানে একটা উদাহরণ দেয়া আছে। কে লাউডলি পড়বেন? হ্যান্ড রেইজ করেন। আপনাদেরকে পড়ার একটু সুযোগ দেই উদাহরণটা। জমিলের বিরুদ্ধে এমসিকিউ পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। জি বলেন। পড়েন এটা। আমি কি হুম। পড়েন। জি, উদাহরণ জামিনের বিরুদ্ধে হাসান 1,00,000 টাকা ডিক্রি পেল। হুম। ডিক্রি জারির মাধ্যমে হাসান উক্ত অর্থ আদায় করলো। ডিক্রিটি পরবর্তীতে আপিলে পরিবর্তন হলো। এর ফলে কানুন 144 ধারা অধীন সুদ সহ উক্ত টাকা ফেরত পাওয়ার অধিকারী হবে। কিভাবে? উক্ত টাকা কিন্তু সুদ সহ হ্যাঁ, সুদসহ কি হবে? সুদসহ ফেরত ক্ষতিপূরণ পাওয়ার কি হবেন? অধিকারী হবে স্যার। হুম। তাহলে জমিলের বিরুদ্ধে হাসান 1,00,000 টাকা ডিক্রি পেল। ডিক্রি জারির মাধ্যমে হাসান কি করলেন? উক্ত অর্থ আদায় করলেন। ডিক্রিটা পরবর্তীতে আপিলে পরিবর্তন হলো। তাহলে টাকা ছিল জমিলের, আবার জমিলের কাছেই কি করলো? জমিলের কাছেই ফেরত আসলো। তাহলে এই ক্ষেত্রে সে কিভাবে ফেরত পাবে? উক্ত টাকা তো পাবেই, আবার হচ্ছে সুদসহ ফেরত পাওয়ার অধিকারী হবে। দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা, inherent power of the court. Nothing in this code shall be deemed to limit or otherwise the effect of the inherent power of the court to make such order as may be necessary for the ends of justice or prevent the abuse of the process of the court. ইনহেরেন্ট পাওয়ার আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? উত্তর কি হবে? 151 ধারায় আছে। তাহলে ইনহেরেন্ট পাওয়ার কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির 151 ধারায় আছে। আচ্ছা, দেওয়ানি কোন আদালতের ইনহেরেন্ট পাওয়ার আছে? দেওয়ানি প্রত্যেকটা আদালতের, সহকারী জজ থেকে শুরু করে একবারে হচ্ছে জেলা জজ, প্রত্যেকটা দেওয়ানি আদালতের কি আছে? সহজাত ক্ষমতা আছে। দেওয়ানি আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন কেন? দেওয়ানি আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে। কিসের জন্য? ন্যায় বিচারের স্বার্থে। এবং আর কিসের জন্য? আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার জন্য। আমাদের ফৌজদারি কার্যবিধির 561 ক তে বলা আছে এই ইনহেরেন্ট পাওয়ার কে প্রয়োগ করতে পারেন। শুধুমাত্র 561 ক ধারায় বলা আছে শুধুমাত্র হাইকোর্ট বিভাগকে কি করা হয়েছে? হাইকোর্ট বিভাগকে সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে দেওয়ানির ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বলা আছে দেওয়ানি প্রত্যেকটা আদালতের কি আছে? দেওয়ানি প্রত্যেকটা আদালতের সহজাত ক্ষমতা আছে। আর ফৌজদারির কার্যবিধির 561 ক ধারায় বলা আছে শুধুমাত্র হাইকোর্ট বিভাগের কি আছে? শুধুমাত্র হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা রহিয়াছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন, প্রত্যেকটা ক্লাসে উপস্থিত ছিলেন।